রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। বাড়ির নতুন কাগজে আমি তোমাকে খুয়নো হিসেবে ওয়াইফ লিখেছি, কারণ আমি চাই তুমি আমার স্ত্রী হও। বাড়ির মুডেশন এর কাজ চলছিল কিছুদিন ধরে। আজ সকালে ছেলে এসে বলল কাগজপত্র রেডি হয়েছে। নতুন দলিলে আমার নামও আছে খুয়নো হিসেবে। কাগজ দেখতে গিয়ে চোখ কপালে উঠল। আমার নামের পাশে রিলেশন এ লেখা ওয়াইফকে। তুই কি লিখেছিস এখানে? তোমাকে আমার ওয়াইফ হিসেবে লিখেছি গিয়ে। কেন? ছেলে আমার হাত ধরে বসাল। কারণ আমি চাই তুমি শুধু এই বাড়ির খুনো নয়, আমার জীবনেরও খপর্ণর হও। তুই কি বলছিস? মা, এই বাড়িতে আমরা দুজনে থাকি। আমি তোমার যত্ন নিই, তুমি আমার যত্ন নাও। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কাগজ রেখে দিলাম। তুই জানিস এটা কি ভুল? এটা কোনো ভুল নয়। আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কাগজ করেছি। আমি তোমাকে বিয়ে করব। তুই পাগল? হ্যাঁ, তোমার প্রেমে পাগল। এই বাড়ি এখন আমাদের দুজনার। আমরা স্বামী স্ত্রী হিসেবে এখানে বাস করব। সাব রেজিস্ট্রার অফিসের সিল দেওয়া কাগজ টেবিলে পড়ে আছে। আইনত এখন আমি এই বাড়ির ওয়াইফ কি হিসেবে ওনার। মা, আইন আমাদের পক্ষে। শুধু তোমার সম্মতি লাগবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিজয় দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রাহুল, প্রিয়া আর তনয়। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৫ বছর বয়সী, হাই স্কুলে পড়ে। তনয় ১০ বছর বয়সী, প্রাইমারি স্কুলে যায়। গত মাসে আমার স্বামী বিজয়ের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তিনি চলে গেলেন। আমি একেবারে ভেঙে পড়লাম। ৩ সন্তানের দায়িত্ব আর বাড়ির সব কাজকর্ম সামলানো আমার একার পক্ষে খুবই কঠিন হয়ে গেল। রাহুল বাড়ির বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব নিল। সে তার পড়াশোনার পাশাপাশি টিউশনি করে কিছু টাকা আনতে লাগল। প্রিয়া আর তনয়কে দেখাশোনা করত। আমি ভাবলাম, এই ছেলেটা কত পরিপক্ক হয়ে গেল। বিজয়ের মৃত্যুর পর সব সম্পত্তির কাগজপত্র নিয়ে বেশ ঝামেলা হয়েছিল। আমাদের বাড়িটা বিজয়ের নামেই ছিল। আইনজীবী বলেছিলেন আমার নামেও কিছু করতে হবে। তাই মুডেশন এর কাজ শুরু করলাম। রাহুল বলেছিল, মা, তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। আমি ভাবলাম, এই ছেলে কত বুদ্ধিমান। সব কাগজপত্রের দায়িত্ব তাকেই দিয়ে দিলাম। গত কয়েকদিন ধরে রাহুল রেজিস্ট্রি অফিসে যাচ্ছিল। আজ সকালে সে এসে বলল, মা, সব কাগজপত্র রেডি। তুমি এখন এই বাড়ির মালিক। আমি খুশি হয়ে কাগজগুলো দেখতে গেলাম। কিন্তু দেখে আমার চোখ কপালে উঠল। আমার নামের পাশে রিলেশন এর জায়গা লেখা ওয়াইফকে। রাহুল, এটা কি? এখানে তো আমার নাম মোডার হিসেবে থাকার কথা। কেন ওয়াইফ লেখা? রাহুল একটু ঘাবড়ে গেল। তারপর আমার হাত ধরে বসাল। মা, আসলে আমি একটা কারণে এটা করেছি। কি কারণ? মা, আমি ভেবেছি এই বাড়িতে এখন আমরা দুজনে থাকি। আমি তোমার যত্ন নিই, তুমি আমার যত্ন নাও। এটাই তো স্বামী স্ত্রীর মতো। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস রাহুল? আমি তোর মা। মা, আমি জানি, কিন্তু বাবার মৃত্যুর পর আমি অনুভব করেছি তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি তোমাকে হারাতে পারব না। রাহুল, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোমার জন্য পাগল। মা, আমি ভাবতাম এই বাড়িটা এখন আমাদের দুজনার। আমরা আমরা একসাথে থাকব। আমি কাগজ টেবিলে রেখে দিলাম। রাহুল, তুই জানিস এটা কত বড় ভুল? এটা কোনো ভুল নয় মা। আমি আমার ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী কাগজ করেছি। আমি আমি তোমাকে তুই কি বলতে যাচ্ছিস? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তুই কি বলছিস রাহুল? আমি তোর মা। এটা কি অন্যায়? মা, শোনো, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়।
কিন্তু আমি তোমার প্রতি যা অনুভব করি সেটা একটা মায়ের প্রতি ছেলের ভালোবাসার চেয়ে অনেক বেশি গু। আমার মাথা ঘুরছিল। এই ছেলেটা আমার গর্বের সন্তান। তার বাবার মৃত্যুর পর আমি তার উপর সব দায়িত্ব দিয়েছিলাম। আর সে? রাহুল, তুই কি বুঝিস? তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি সব বুঝি। আমি দেখেছি বাবার মৃত্যুর পর তুমি কত একা হয়ে গেছ। রাতে তুমি কাঁদো। আমি দেখেছি তুমি কত কষ্টে আছ। আমি চাই তোমার সেই কষ্ট দূর করতে গু। সাব রেজিস্ট্রারের অফিসের সিল দেওয়া কাগজ টেবিলে পড়ে আছে। আইনত এখন আমি এই বাড়ির ওয়াইফ কি হিসেবে ওনার। কি অদ্ভুত পরিস্থিতি। মা দেখো, আইন আমাদের পক্ষে। শুধু তোমার সম্মতি লাগবে গু। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই নিশ্চয়ই মাথা খারাপ করেছিস। কি বলছিস তুই? রাহুল আমার হাত ধরতে চাইল। মা প্লিজ রেগে যেও না। আমি সত্যি কথাই বলছি। বাবার মৃত্যুর পর আমি বুঝেছি জীবনটা কত ছোট। আমি তোমাকে হারাতে চাই না গি। কিন্তু রাহুল গো। মা আমি জানি সমাজ আমাদের গ্রহণ করবে না। কিন্তু আমাদের কি সমাজের কথা ভাবতে হবে? আমরা কারো ক্ষতি করছি না গি। আমি রাহুলের দিকে তাকালাম। এই ছেলেটাকে আমি পেটে ধরেছি। আমার বুকের দুধ খাইয়ে বড় করেছি। আর আজ সে? রাহুল, আমার মাথা ঠিক নেই। আমি রেস্ট নিতে যাচ্ছি গু। মা তুমি একবার ভেবে দেখো। আমি কি বলছি গু? আমি রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু রাহুলের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। সত্যি কথা, বিজয়ের মৃত্যুর পর আমি খুবই একা অনুভব করছি। রাত্রে একা বিছানায় শুয়ে ভাবি এখন আর কেউ নেই। রাহুল আমার প্রতি খুবই যত্নশীল হয়ে উঠেছে। সকালে আমার জন্য চা বানা। রাতে খাবার পর আমার সাথে বসে গল্প করে। আমার কোনো কষ্ট হলে সে দৌড়ে আসে। কিন্তু এটা তো মা-ছেলের স্বাভাবিক সম্পর্ক। এর বেশি কিছু হতে পারে না। সন্ধেবেলা প্রিয়া আর তনয় স্কুল থেকে ফিরল। প্রিয়া জিজ্ঞেস করল, মা তুমি কেমন? মন খারাপ দেখাচ্ছে। কিছু না মা, একটু মাথা ব্যথা। তনয় এসে আমার কোলে বসল। মা আজ স্কুলে আমাদের বলেছে আগামী সপ্তাহে প্যারেন্টস মিটিং আছে। তুমি যাবে? হ্যাঁ বাবা, যাবো। রাহুল এসে বলল, মা তনয়ের স্কুলে আমি যেতে পারি গু। না আমি যাবো, আমি একটু কড়া গলায় বললাম। রাহুল বুঝে গেল আমি তার সাথে রেগে আছি। সে আর কিছু বলল না। রাতে খাবার টেবিলে আমরা চারজনে বসলাম। তনয় বলল, দাদা তুমি আমাদের সাথে ফুটবল খেলবে? হ্যাঁ, কাল বিকেলে খেলব। প্রিয়া বলল, দাদা আমার ম্যাথের একটা অঙ্ক বুঝিয়ে দেবে? অবশ্যই গু। আমি দেখছিলাম রাহুল তার ভাইবোনদের কত ভালোবাসে। এত ছোট বয়সে এত দায়িত্ব নিয়েছে। কিন্তু সকালে সে যা বলেছে। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাহুল আমার রুমে এল। মা আমি কি তোমার সাথে কথা বলতে পারি? রাহুল তুই যা বলেছিস সেটা নিয়ে আর কোনো কথা নেই গু। মা প্লিজ একবার শুনো। আমি সত্যি কথাই বলছি গু। আমি তার দিকে তাকালাম। রাহুল তুই বুঝিস না তুই কি বলছিস? আমি তোর মা। এটা পাপ। মা পাপপূর্ণ সমাজ তৈরি করেছে। কিন্তু ভালোবাসা তো সমাজ তৈরি করেনি। আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয় রাহুল, এটা কনফিউশন। তুই ছোটবেলা থেকে আমার কাছেই বেশি ছিলি। তোর বাবা সারাদিন অফিসে থাকত। তাই তুই আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিস গু। রাহুল আমার হাত ধরল। মা এটা কনফিউশন নয়। আমি পূর্ণবয়স্ক। আমি বুঝি আমি কি চাই। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল তুই একটা মেয়ে খুঁজে নে। বিয়ে কর। নিজের সংসার কর। আমি অন্য কোনো মেয়েকে চাই না। আমি শুধু তোমাকে চাই। রাহুল এটা কি অন্যায় তুই বুঝিস না? রাহুল একটু চুপ থাকল। তারপর বলল, মা তুমি কি জানো আমি কত রাত জেগে তোমার কান্নার আওয়াজ শুনেছি? তুমি ভাবো আমি জানি না? বাবার মৃত্যুর পর তুমি কত একা হয়ে গেছ। আমার চোখে পানি এল। সত্যি কথা, রাত্রিবেলা আমি অনেক কাঁদি। বিজয়ের অভাব খুব লাগে। মা আমি তোমাকে একা থাকতে দিতে পারি না। আমি চাই তোমার পাশে থাকতে গু। তুই তো আছিস আমার পাশে গু। না মা আমি বলছি সত্যিকারের পাশে। যেভাবে বাবা তোমার পাশে ছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাহুল তুই কি বলছিস? মা আমি বলছি আমি তোমার স্বামী হতে চাই। আমার সারা শরীর কাঁপতে লাগল।
রাহুল, তুই পাগল। আমি তোর মা। মা, প্লিজ রেগে যেও না। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটাই ঠিক। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই আমার রুম থেকে বের হয়ে যা। আমি তোর সাথে এসব নিয়ে কোনো কথা বলবো না গি। মা, তুমি একটু ভেবে দেখো গু। বের হয়ে যা। রাহুল বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে। পরের দিন সকালে আমি রাহুলের সাথে কথা বলিনি। সে চা বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। সে বুঝে গেছে আমি রেগে আছি। প্রিয়া জিজ্ঞেস করল, মা, তুমি আর দাদার মধ্যে কি হয়েছে? তোমরা দুজনে কথা বলছো না কেন? কিছু না মা, একটু মনোমালিন্য হয়েছে গি। তনয় বলল, মা, দাদা কাল রাতে কাঁদছিল। আমি শুনেছি গু। আমার মন খারাপ হয়ে গেল। রাহুল কাঁদছিল আমার জন্য? বিকেলে রাহুল অফিস থেকে ফিরে এসে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তার দিকে তাকালাম। মা, আমি ভুল বলেছি। আমার এসব বলা উচিত হয়নি গু। তাহলে? আমি কাগজপত্র ঠিক করে দেব। আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে বলব যে ভুল হয়েছে গু। আমি একটু স্বস্তি পেলাম। হ্যাঁ, সেটাই ভালো। কিন্তু মা, একটা কথা বলি। কি? আমি যা বলেছি সেটা আমার সত্যিকারের অনুভূতি। আমি মিথ্যে বলিনি গু। আমি আর কিছু বললাম না। পরের দিন রাহুল রেজিস্ট্রি অফিসে গেল। সন্ধেবেলা ফিরে এসে বলল, মা, আমি কাগজ সংশোধন করার জন্য আবেদন করেছি। কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে গু। ভালো। কিন্তু রাহুলের মুখ দেখে মনে হচ্ছিল সে খুশি নয়। সে যেন জোর করে হাসার চেষ্টা করছে। সেই রাতে আমি ভাবছিলাম, রাহুল সত্যিই আমার প্রতি এরকম অনুভব করে? নাকি এটা শুধু বিভ্রম? বিজয়ের মৃত্যুর পর রাহুল সত্যিই খুব পরিবর্তন হয়েছে। সে আমার যত্ন নেওয়ার চেষ্টা করে। আমার কষ্ট দেখলে সে কষ্ট পায়। কিন্তু এটা তো স্বাভাবিক। একটা ছেলে তার মায়ের যত্ন নেবে।